আদাবর থানার হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেফতার। ডোনাল্ড লু এর সঙ্গে বৈঠক রোববার, আলোচনা হবে অর্থনীতি সহ বহুমাত্রিক ইস্যুতে। আওয়ামী লীগ ছাড়াও আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে বললেন কমিশন সংস্কার প্রধান। গত 15 বছরে 14 বার বেড়েছে বিদ্যুতের দাম, গ্রাহকের পকেট কেটে চলে হরিলুট। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে স্কাটন থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। আদাবর থানায় দায়েরকৃত এক হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ফরহাদ হোসেন 2014, 2018 এবং 2024 সালের নির্বাচনে মেহেরপুর 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 2019 সালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী হিসেবে তাকে নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার। পরে 2024 সালে পূর্ণমন্ত্রী হন তিনি। 2 দিনের সফরে ঢাকায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। একই দিন যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের উচ্চ পর্যায়ের 5 সদস্যের প্রতিনিধি দলও ঢাকায় আসে। তাদের এই সফরে গুরুত্ব পাবে দেশের অর্থনৈতিক সহযোগিতা এবং সংস্কার ইস্যু। নাহিদ সিরাজি নিম্মির সহায়তায় আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলের এটাই প্রথম ঢাকা সফর। স্বাভাবিকভাবেই দেশের সকলের আগ্রহের জায়গা তাদের সার্বিক কার্যক্রমে। শনিবার বিকেলে দিল্লি হয়ে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। সেখানে ওয়াশিংটন, দিল্লি প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে অংশ নেন লু। এ কারণে ঢাকার কৌতূহলও অনেকখানি। এবারের সফরে লু ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ও যুক্তরাষ্ট্রের অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে দেশটি কী সহায়তা দিতে পারে তা নিয়ে কাজ করবেন। এর আগে সকালে ঢাকা এসেছে যুক্তরাষ্ট্রে অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের 5 সদস্যের একটি প্রতিনিধি দল। মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠক করেন ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল। বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের ডলার সংকট নিয়ে উদ্বেগ জানান ব্যবসায়ীরা। সফরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে বৈঠক করবেন তারা। এ সফরে বাংলাদেশকে USAIDর $200 কোটি আর্থিক খাতে কারিগরি সহযোগিতার বিষয়ে একটি চুক্তি সই হবার কথা রয়েছে। এবারের সফরে তাদের মূল গুরুত্ব অর্থনীতি, তবে সব ছাপিয়ে তাদের ফোকাস থাকবে দেশের রাজনীতি ও সংস্কার ইস্যুতে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিবিড় এবং অর্থনৈতিক ক্ষেত্রে সহায়তার কাঠামো তৈরিতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক লাইলাফুর ইয়াসমিন।
দেখুন, এটা প্রথমবারের মতো আমাদের নতুন সরকারের সাথে কথা বলতে একটি প্রতিনিধি দল মার্কিন যুক্তরাষ্ট্র পাঠিয়েছে। এবং এখানে আমি মনে করছি যে প্রথমেই যে কাজটি করা হবে সেটি হচ্ছে যে দুটি দেশের মধ্যে সম্পর্কের ভিত্তিটা আরো মজবুত করা, এবং একই সাথে বাংলাদেশের কি কি প্রয়োজন, এবং সেক্ষেত্রে আপনারা জানেন অর্থনৈতিক দিকে বাংলাদেশের বেশ কিছু সাহায্য আইএমএফ এবং অন্যান্য সংস্থা থেকে প্রয়োজন, এবং সেগুলো হচ্ছে ইমিডিয়েট যে সমস্যাগুলো আমাদের অর্থনীতিতে আছে সেগুলোকে উত্তরণের জন্য। তো এই বিষয়ে আমি মনে করছি যে একটি ফলপ্রসূ আলোচনা হবে, কারণ এখানে কিন্তু অর্থনৈতিক বিষয়ের এক্সপার্ট যারা তারাও এসেছেন এই সফরে। এবং একই সাথে আমি মনে করছি যে এটার সেট আপ করবে যে আমার লং টার্ম বা মিডিয়াম টার্ম আমার কি কি প্রয়োজন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বৃদ্ধি করবার মাধ্যমে, সেটার একটা কনটেক্সটটা এটা তৈরি করবে বলে মনে করছি। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন ও সহযোগিতার বহিঃপ্রকাশ হিসেবে যুক্তরাষ্ট্র উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের এই সফর আয়োজন করেছে বলে জানিয়েছেন সাবেক সচিব ও হাই কমিশনার মোফাজ্জল করিম। দেশ সংস্কারের সময় মার্কিন প্রতিনিধিদের এই স্বপ্রণোদিত সফর উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় সঙ্গে সঙ্গেই শুধু স্বীকৃতি নয়, সহযোগিতার আশ্বাসও দিয়েছে। এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিনিধি দল, অত্যন্ত উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, এবং যাদের আমাদের এই মুহূর্তে দরকার, সরকার সংস্কারে হাত দিয়েছেন, তাদের এই সফরে একটা নিশ্চয়ই অত্যন্ত ফলপ্রসূ একটা কিছু হবে, এটাই প্রত্যাশা। আওয়ামী লীগ ছাড়া আগামী জাতীয় নির্বাচন অগ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন কমিশন সংস্কারের প্রধান বদিউল আলম মজুমদার। জাতীয় নির্বাচন নিয়ে ছায়া সংসদে আরও বলেন, বিশেষ পরিস্থিতিতে তাদের বিচার শেষ না হলে অথবা তারা পুনর্গঠিত হতে না পারলে নির্বাচন বাধাগ্রস্ত হবে না। শিউলি শবনমের প্রতিবেদন। গণতন্ত্র সুরক্ষায় রাষ্ট্র মেরামত এবং জাতীয় নির্বাচন নিয়ে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। যোগ্য ব্যক্তিদের দ্বারা যাতে নির্বাচন কমিশন গঠন করা হয়, যারা কোনোভাবে কোনো চাপে মাথা নত না করে। এতে যোগ দিয়ে নির্বাচন কমিশন সংস্কারের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, আওয়ামী লীগকে বিলুপ্ত করার পক্ষে কেউ নেই, কিন্তু বর্তমানে আওয়ামী লীগের সবাই অপরাধী ও পলাতক। যেহেতু এটা বিশেষ পরিস্থিতি এবং এই পরিস্থিতিতে যদি তাদের বিচার শেষ না হয় এবং তারা যদি পুনর্গঠিত না হয়, এবং যে আমি তো দেখি না কার নেতৃত্বে পুনর্গঠিত হবে। দুই একজন আছে, কিন্তু তারাও দু একজন যে আছে তারাও আগ্রহী বলে মনে হয় না। আর সবাই তো কলঙ্কিত, সবাই তো হয় পলাতক। তো এই আমি নিশ্চিত নই এটার উত্তরটা। তবে আওয়ামী লীগ যদি তার মধ্যে পুনর্গঠিত না হয়, তাহলে তাদেরকে ছাড়া নির্বাচন করাটা অগ্রহণযোগ্য হবে না বলে আমি মনে করি। গত 3 নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন তারা প্রত্যেকেই অপরাধী উল্লেখ করে তিনি বলেন, যারা ডামি নির্বাচনের আয়োজন করেছেন তারা সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন করেছেন। তারা সংবিধান লঙ্ঘন করেছে, তারা আদালতের নির্দেশ অমান্য করেছে, তারা ওই যে পক্ষপাতদুষ্ট আচরণ করেছে। তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আমার মনে হয় সেটা গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত বলে আমি মনে করি। নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য এরই মধ্যে কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। তাদের নির্বাচন হলে কি হয় আমরা দেখেছি। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। বারবার হিংস্র আক্রমণে স্বৈরাচারী শাসকরা বাংলাদেশের বহুমাত্রিক গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারেক রহমান বলেন, গত 1.5 দশক ধরে বেগম খালেদা জিয়ার সংগ্রামের পটভূমির উপরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়। বিগত 16-17 বছরে কোটি কোটি ভোটারকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হয়নি। বাংলাদেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালনের উপর গুরুত্ব দেন তারেক রহমান। গত 15 বছরে 14 বার বেড়েছে বিদ্যুতের দাম। গ্রাহকদের পকেট কেটে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের মালিকদের লুটপাট করতে দেয়া হয় অবাধ সুযোগ। অন্যায্য মূল্য বৃদ্ধির পাশাপাশি অর্থ নেওয়া হয় নানা ফন্দিতে। এর মধ্যে মিটার ভাড়ার নামে অর্থ আদায়কে হরিলুট ও বেআইনি বলছেন বিশেষজ্ঞরা।
সঞ্জয় অধিকারীর ধারাবাহিক রিপোর্টে আজ থাকছে শেষ পর্ব। ডেসকোর প্রিপেইড মিটারে 1000 টাকা রিচার্জ করে মাত্র 369 টাকা পেয়ে ফেসবুকে এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করেন একজন গ্রাহক। শুধু ডেসকো নয়, অন্যান্য বিদ্যুৎ ও গ্যাস বিতরণ কোম্পানির ক্ষেত্রেও অবস্থা প্রায় একই। মিটার ভাড়া ও অন্যান্য চার্জ নিয়ে চরম অসন্তোষ গ্রাহকদের। প্রিপেডের যেটা সিদ্ধান্ত যে তৎকালীন গভর্নমেন্ট যেটা নিয়েছিল, সেটা আমি মনে করি যে এটা অতিরিক্ত জনগণের উপর একটা চাপ সৃষ্টি, আর এটার কোনো উপকারিতা নাই। আগে আমাদের বিল দিতাম, কোনো মিটার চার্জ ছিল না। বর্তমানে এখন এটার জন্য মিটার চার্জ নেওয়া হয় এবং কার্ড সিস্টেম করেছে। এখানে চালাকির সঙ্গে তারা দুত্তু করছে, কোন দিন রেট বাড়াচ্ছে তারা কিন্তু আমাদেরকে জানায় না। অর্থাৎ জনগণের সঙ্গে এরা প্রতারণা করতেছে। নিম্নমানের এই মিটারগুলো লাগাইছেন, যার জন্য মিটার খারাপ হয়ে যায়। তাদেরকে 300-400 টাকা করে আমার ঘুষ দিতে হয়, নাহলে কার্ড ঠিক করে দেয় না। বিদ্যুৎ বিভাগের তথ্য মতে 15 বছরে 14 বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এর মধ্যে 2012 সালে এক বছরেই 3 বার দাম বাড়ানো হয়। 2010 সালে খুচরা পর্যায়ে যেখানে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ছিল 3 টাকা 81 পয়সা, 2024 সালে এসে সেই মূল্য দাঁড়িয়েছে 8 টাকা 95 পয়সা। বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে বেড়েছে জিনিসপত্রের দাম। মাফিয়া সিন্ডিকেটের কারণেই সাধারণ গ্রাহককে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে বলছেন বিশেষজ্ঞরা। বিদ্যুতের মূল্য দফায় দফায় বৃদ্ধি করার কারণে আমাদের মূল্যস্ফীতির শিকার হতে হয়েছে, মুদ্রাস্ফীতির শিকার হতে হয়েছে, ক্রয় ক্ষমতা কমে গেছে মানুষের। বিদ্যুৎ কেনাও হয়েছে যে মূল্যে, সেটাও আসলে বাজার ভিত্তিক মূল্যে কেনা হয়নি, কেননা জরুরি বিদ্যুৎ সরবরাহ আইনকে ব্যবহার করে অনেক ঊর্ধ্বমূল্যে নেওয়া হয়েছে। আইন অনুযায়ী গ্রাহকের কাছ থেকে মিটার ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান তারা। ইউটিলিটিরা মিটার রেন্ট বলে কোনো রেন্ট নিতে পারবে না। বিতরণ চার্জ, সঞ্চালন চার্জ, এগুলো সঞ্চালন চার্জ যখন নির্ধারণ হবে, সেগুলো বিতরণ নেটওয়ার্কের পার্ট হিসেবে, ব্যয় হিসেবে সেটা সমন্বয় হবে এবং সেই বিতরণ ব্যয় হার যেটা নির্ধারণ করা হয়েছে তার মধ্যে মিটারের খরচ সম্পৃক্ত থাকবে। আওয়ামী লীগ সরকারের 3 মেয়াদে বিদ্যুতের দাম বেড়েছে 135%। এটাকে অস্বাভাবিক বলছেন বিশেষজ্ঞরা। মিটারের ক্ষেত্রে যে এক ধরনের ভৌতিক পরিস্থিতি এবং এটাকে বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে অর্থ উত্তোলনের জন্য, এখানে কি পরিমাণ আদায় হয়েছে, কারা এই ধরনের ম্যানিপুলেশনের সাথে জড়িত, সেই বিষয়গুলো আইডেন্টিফাই করা এবং যে পরিমাণ আদায় হয়েছে সেগুলো পুনরায় আবার কিভাবে ফেরত নেওয়া যায় এবং এখানে কোনো ধরনের কারিগরি ত্রুটিকে বা অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা সেই বিষয়গুলো এখানে বের করে আনা দরকার। বিদ্যুতের দাম যৌক্তিক পর্যায়ে নির্ধারণ, বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন ব্যয় পর্যালোচনার পাশাপাশি অন্তত 3 বছর দাম না বাড়ানোরও পরামর্শ তাদের। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে টানা বৃষ্টিতে কক্সবাজার শহর সহ জেলার প্রায় 200 গ্রাম ডুবে গেছে। পানিবন্দী কয়েক লাখ মানুষ। হোটেল মোটেল জোনে পর্যটকরাও আছেন সীমাহীন দুর্ভোগে। এদিকে অতিবর্ষণ আর জোয়ারের পানিতে চট্টগ্রাম মহানগরীর নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে বন্দরের পণ্য খালাস সহ কার্যক্রম। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজ ও চট্টগ্রাম প্রতিনিধি হাসান ফেরদৌসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের বৃষ্টি কিছুটা কমেছে। শহর সহ বিভিন্ন জায়গায় জমে থাকা পানি নামতে শুরু করেছে। তবে এখনও জলাবদ্ধ হয়ে আছে শহরের বেশিরভাগ এলাকা আর 200 গ্রাম। দুর্ভোগে আছে অন্তত 2 লাখ মানুষ। শহরের 30টি উপসড়ক বৃষ্টির পানিতে ডুবে কয়েকশো দোকানপাটের মালামাল নষ্ট হয়। হাজারো ঘরবাড়ি পানিতে তলিয়ে আছে। সড়কে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। যে হারে বৃষ্টি হচ্ছে, কক্সবাজারে এরকম বৃষ্টি আমার বয়সে দেখিনি। বন্যাপ্রবৃত হয়ে গেছে, এখানে চারিদিকে ডুবা, রাস্তাঘাট সব ডুবা, বাড়িঘরে রান্না করতে পারতেছে না, চুলার মধ্যে পানি ঢুকে গেছে। এবারের পানিটা খুব বেশি। অন্যান্য অতি নিকটে এই ধরনের বন্যা এবং বাড়ি বর্ষণ হয়নি। ভারী বৃষ্টির কারণে অনেক জায়গায় পাহাড় ধস হয়েছে, এদিকেও পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। আমরা সবাই পাহাড় ধসের কারণে আতঙ্কিত হয়েছি। শুক্রবার বঙ্গোপসাগরের ট্রলার ডুবির ঘটনায় সকালে কক্সবাজার শহরের সমিতিপাড়া সমুদ্র পয়েন্ট থেকে আরও এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ট্রলার ডুবিতে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। রাস্তাওয়া জনগণ বিনুগুনে সুবিধা করে বানিলাম। এখন রাস্তাওয়া পানি বেশি, বৃষ্টি বেশি হওয়ার জন্য রাস্তাওয়া বাইরে গেছে। আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে যাওয়ার জন্য কাটাতে পারতেছি না আমরা। আমাদের যাতায়াতের যে রাস্তাটি ছিল এলাকার, ওই এলাকার রুটটি এখন ভারী বর্ষণের কারণে নষ্ট হয়ে গেছে।
কক্সবাজারে হোটেল মোটেল জোনে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন অন্তত 20,000 পর্যটক। ভারী বর্ষণে কক্সবাজার শহর ছাড়াও জেলার বিভিন্ন এলাকার সড়ক উপসড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার সকাল 6টা থেকে শনিবার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় 255 মিলিমিটার বৃষ্টি হয়েছে। অতি বর্ষণ আর জোয়ারের পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের নিম্ন এলাকা। বাসাবাড়িতে ঢুকে পড়ে নালা নর্দমার পানি। সাগর উত্তাল থাকা চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ রয়েছে। তবে বন্দরের অভ্যন্তরে বৃষ্টির কারণে কন্টেইনার হ্যান্ডেলিং ব্যাহত হচ্ছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। কাজী সালাউদ্দিনের অবস্থান বদল, অংশ নিচ্ছেন না বাফুফের নির্বাচনে। আবার আমন্ত্রণ 21 সংবাদে। কক্সবাজার সমুদ্র সৈকতে 2 হিজড়াকে মারধর ও কানে ধরে উঠবস সহ হেনস্থার ভিডিওতে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। এ ঘটনায় ফারুকুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে কক্সবাজার সদর থানায় হেনস্থার শিকার আরোহী ইসলাম বাদী হয়ে মামলা করেন। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শুক্রবার ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় সমুদ্র সৈকতে এক হিজড়াকে কান ধরে উঠবোস করানো হচ্ছে। তাকে ঘিরে রেখেছে জনাবিশেক তরুণ। ভিডিওটি তোলপাড় হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। হেনস্থার শিকার এই হিজড়ার নাম আরোহী ইসলাম। তিনি জানান, 11 সেপ্টেম্বর রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে তিনি ও তার বান্ধবী প্রিয়ামণি ঘুরতে গেলে ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করে ফারুকুল ইসলাম সহ একদল যুবক তাদের গালাগালি করে। এক পর্যায়ে তাদের লাঠি দিয়ে মারধর করে নির্যাতন করা হয়। এখানে কি করতেছো? এখানে কি জন্য দাঁড়াইছো? কি জন্য আসছো? সে তো একজন টুরিস্টকে এইভাবে হয়রানি করতে পারে না, তাহলে তো আপনাদের টুরিস্টের বদনাম হয়ে যাবে, এখানে কেউ আসবে না। ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ অভিযুক্ত ফারুকুল ইসলামকে শুক্রবার রাতে আটক করে। এই তৃতীয় লিঙ্গের মানুষগুলোকে আরও সেন্সিটিভলি তাদেরকে ডিল করতে হবে, সেটা নারী হোক এবং তৃতীয় লিঙ্গের হোক। এরকম সমুদ্র সৈকত এটা যেন সবার জন্য নিরাপদ হয়, সেজন্য আমরা তৎপর থাকব। নির্যাতনের শিকার আরোহী ইসলাম, ফারুকুল ইসলাম ও নয়ন রুদ্র সহ 6 জনের বিরুদ্ধে মামলা করে। আসামি ফারুকুলকে কারাগারে পাঠানো হয়েছে। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আন্তর্জাতিক সংবাদ। আন্দোলনকে দমাতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নির্দেশে পুলিশ মিথ্যা মামলা, হুমকি ও গ্রেফতার অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান হারুনুর রশিদের তুলনা টেনে এনে আরও বলেন, রাজ্যের পুলিশদের পরিণতি যেন হারুনের মতো না হয়। এদিকে অচল অবস্থার অবসান চেয়ে ভারতের রাষ্ট্রপতিকে চিঠি পাঠিয়েছেন আন্দোলনরত নবীন চিকিৎসকরা। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। কলকাতা আরজিকর মেডিকেল কলেজের সামনের এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞার সময় 15 দিন বাড়িয়েছে রাজ্য পুলিশ। তবে নিজেদের 5 দফা দাবিতে এখনও অনড় নবীন চিকিৎসকরা। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বনিবনা না হওয়ায় ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন চিকিৎসকরা। তাদের দাবি, সমস্যা সমাধানে যথেষ্ট তৎপর নয় রাজ্য সরকার। এদিকে চিকিৎসক কর্মবিরতির কারণে একাধিক সরকারি হাসপাতালে বিনা চিকিৎসায় কমপক্ষে 29 রোগীর মৃত্যুর কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। জানিয়ে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে চিকিৎসক আন্দোলন দমাতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নির্দেশে পুলিশ মিথ্যা মামলা, হুমকি ও গ্রেফতার অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশের ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান হারুনুর রশিদের তুলনা টেনে তিনি বলেন, পরিণতি যেন হারুনুর রশিদের মতো না হয় কলকাতা পুলিশের। জুনিয়র ডাক্তাররা আক্রান্ত হলে
ভারতীয় জনতা পার্টি বুঝে নেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে একাধিকবার তার বক্তব্যে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের সাথে পশ্চিমবঙ্গের আন্দোলনকে মেলাতে বারণ করেছেন। যদিও রাজ্যের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের মুখেও শোনা গেছে মমতা সরকারের পতনের সরাসরি বার্তা। আফসানা নীলা, 21 টেলিভিশন। এবার খেলার সংবাদ। টানা 4 মেয়াদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করা কাজী সালাউদ্দিন 26 অক্টোবর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, যদিও 1 মাস আগেও নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। পারভেজ খোকনের রিপোর্ট। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদে নির্বাচন করবেন না কাজী সালাউদ্দিন। বাফুফে ভবনে এসে এই ঘোষণা দেন 2008 সাল থেকে বাফুফের সভাপতি পদে থাকা সাবেক এই ফুটবলার। 26 অক্টোবর বাফুফের পরবর্তী নির্বাচন হওয়ার কথা রয়েছে। 5 আগস্ট সরকার পতনের পর ফুটবল সমর্থকদের সংগঠন বাংলাদেশ ফুটবল আলট্রাস সালাউদ্দিনের পদত্যাগের দাবি তোলে। 2 দফায় বাফুফের সামনে বিক্ষোভ ও আলটিমেটাম দেয় তারা। তবে আলটিমেটাম গুরুত্ব না দিয়ে 13 আগস্ট সালাউদ্দিন জানান তিনি পদত্যাগ তো করবেনই না, বরং আবার বাফুফের সভাপতি পদে নির্বাচন করবেন। সেই ঘোষণার 1 মাস পর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন সালাউদ্দিন। I consider myself to be very lucky যে এই সুযোগ আমার জীবনে আসছে। তো এখন যে কামিং ইলেকশন আসতেছে 26 অক্টোবরে, এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না। বাফুফে নির্বাচন 26 অক্টোবর না করে পেছানোর একটা দাবি ছিল। সালাউদ্দিন জানান এই বিষয়ে ফিফাকে চিঠি দিয়েছিল বাফুফে, তবে নির্বাচন পেছানোর আবেদন নাকচ করে দিয়েছে ফিফা। বিএফএফ ইলেকশন 26 অক্টোবর, বেসড অন দ্যাট ইলেকশন এখানে কিছু লোকজনের রিকোয়ারমেন্ট ছিল, ডিমান্ড ছিল যেন ইলেকশনটা পিছায়। তো অ্যাকর্ডিং টু দ্যাট রিকোয়েস্ট আমরা ফিফার কাছে চিঠি দিয়েছিলাম। এই কপিটা আপনাদেরকে দিয়ে দিবেন। চিঠির উত্তর দিয়ে দিয়েছে যে ইলেকশন কোনোভাবে একদিনও পিছানো যাবে না। দেশের ফুটবল ও বাফুফের পথ চলা শুভ হোক, সেই কামনাও করেছেন কাজী সালাউদ্দিন। লেটস হোপ যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যারা আরো উন্নতি হয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেন এই ফিউচারে খুব ভালোভাবে থাকে এবং ফুটবল যেন ভালোভাবে থাকে। পারভেজ খোকন, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরো একবার। আদাবর থানার হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেফতার। ডোনাল্ড লুয়ের সঙ্গে বৈঠক রোববার, আলোচনা হবে অর্থনীতি সহ বহুমাত্রিক ইস্যুতে। আওয়ামী লীগ ছাড়াও আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে বললেন কমিশন সংস্কার প্রধান। গত 15 বছরে 14 বার বেড়েছে বিদ্যুতের দাম, গ্রাহকের পকেট কেটে চলে হরিলুট। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।